হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা তোমাদের আপার প্রাইমারি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা যেটাকে আমরা বলি ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া। তাহলে ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই জানবো যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলা হয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ একটি জলবায়ু দেশ। আর এই জলবায়ুর ওপরে ভিত্তি করে বা বৃষ্টিপাতের ওপর ভিত্তি করে যে সমস্ত উদ্ভিদগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, তাদেরকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ বলতে বোঝাচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই জলবায়ুর ওপরে নির্ভর করে ধীরে ধীরে বেড়ে ওঠে, তাকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। ভারতের প্রাকৃতিক উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে ভারতের যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদগুলো রয়েছে সেক্ষেত্রে তার উপরে বৃষ্টিপাতের যে গুরুত্ব সব থেকে বেশি। এছাড়াও কোনো একটা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের ওপরে যে সমস্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হচ্ছে জলবায়ু হতে পারে, মাটি হতে পারে, ভূপ্রকৃতি হতে পারে। এগুলো আমরা একটু একটু করে জানবো। তাহলে স্বাভাবিক উদ্ভিদের ওপরে যে সমস্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে জলবায়ু। অর্থাৎ কি, স্বাভাবিক উদ্ভিদের ওপরে জলবায়ু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোন উপাদানটি স্বাভাবিক উদ্ভিদের ওপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আনসার হবে কি তোমাদের? জলবায়ু। এই জলবায়ুর আবার দুটি উপাদান রয়েছে, মেনলি দুটো উপাদান রয়েছে। একটাকে বলা হয় বৃষ্টিপাত আর একটাকে বলা হয় তাপমাত্রা। এই দুটোই কিন্তু আমাদের স্বাভাবিক উদ্ভিদের ওপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট চলে আসি আমরা বৃষ্টিপাত। এবার দেখবো কি বৃষ্টিপাত। এই যে আমরা পড়লাম যে জলবায়ুর মধ্যে কি পড়ছে, বৃষ্টিপাত এবং তাপমাত্রা। দেখো, যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই সমস্ত এলাকাতে কি হবে? চিরহরিত অরণ্য এবং ঘন অরণ্য দেখা যাবে। তাহলে কি বললাম? যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে সে সমস্ত এলাকায় চিরহরিত ঘন অরণ্য দেখা যাবে। আর যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা কম সে সমস্ত এলাকায় শুষ্ক এবং কাঁটাযুক্ত উদ্ভিদ জন্মাবে। তারপর চলে আসি আমরা তাপমাত্রা। অর্থাৎ যে অঞ্চলে তাপমাত্রা যত বেশি হবে সেই অঞ্চলের উদ্ভিদগুলো তত বেশি বড় হবে, তত ঘন প্রকৃতির হবে। আর যে অঞ্চলে তাপমাত্রা যত কম হবে সেখানকার উদ্ভিদগুলো কিরকম হবে? মানে ছুঁচাকার পাতা, মানে ছুঁচের মতো দেখতে পাতা হবে এবং শঙ্কু আকৃতির গাছ হবে, যেগুলো আমরা বলবো কি সরল বর্গীয় বৃক্ষ। মনে থাকবে। তাহলে তাপমাত্রা এবং বৃষ্টিপাত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া মৃত্তিকা। দেখো বলছে যে সমস্ত মাটির উর্বরতা রয়েছে, আর্দ্রতা রয়েছে, গঠন উদ্ভিদকে প্রকারকে প্রভাবিত করে। অর্থাৎ যে সমস্ত এলাকার মাটি উদ্ভিদের জন্য অনুকূল সেখানকার অবশ্যই উদ্ভিদগুলো আরো বেশি বড় বড় হবে, লম্বা লম্বা হবে, ঘন হবে। আর যে সমস্ত এলাকার মাটিগুলো উদ্ভিদের জন্য অনুপযুক্ত সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উদ্ভিদগুলো ভালো হবে না। যেমন মরুভূমির উদ্ভিদ ভালো হয় না। তারপর চলে আসি ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে বোঝাচ্ছে উচ্চতা, পাহাড়ের ঢাল এবং এই সমস্তর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের স্বাভাবিক উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বাভাবিক উদ্ভিদের ওপরে কোন উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আনসার হবে কি? জলবায়ু। তারপর চলে আসো কি? মৃত্তিকা। তারপর চলে আসি আমরা ভূপ্রকৃতি। মনে থাকবে। এবার ভারতে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেগুলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম ভাগটা আমরা পড়বো কি? ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে যে পয়েন্টগুলো বলবো একটু মনে রাখতে হবে। তাহলে ভারতের প্রধান যে সমস্ত বনভূমিগুলো রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে কি? ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য, যেটাকে আমরা বলি ট্রপিক্যাল এভারগ্রিন বা রেন ফরেস্ট বলবো। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কত? এখানে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। তাহলে যে সমস্ত এলাকায় ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি দেখা যাবে বা এভারগ্রিন বা রেন ফরেস্ট দেখা যাবে সেখানে মিনিমাম 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে হবে এবং সেখানে প্রচুর পরিমাণে সারা বছর বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা সারা বছর বেশি থাকতে হবে। অর্থাৎ তাপমাত্রাও বেশি হবে
এবং কি হবে 200 সেন্টিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে। সে সমস্ত এলাকাতে আমরা ট্রপিক্যাল এভারগ্রিন বা রেন ফরেস্ট দেখতে পাবো। নেক্সট দেখো, এই অরণ্যগুলোর প্রকৃতি কেমন হবে? অরণ্যগুলো কি হবে? খুবই ঘন, মানে যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানকার যে অরণ্য গাছপালাগুলো খুবই ঘন প্রকৃতির হয়, যেমন অ্যামাজন বলতে পারি। আর 2 নম্বর হবে কি চিরহরিৎ। এই সমস্ত এলাকার গাছগুলো কিরূপ হয়? চিরহরিৎ প্রকৃতির, অর্থাৎ সবসময় কিন্তু সবুজ পাতা থাকে, পাতা কিন্তু তাদের একেবারে ঝরে যায় না, অর্থাৎ সারা বছর কিন্তু সবুজ হয়ে থাকে। তারপর নেক্সট দেখো গাছের গঠন। গাছগুলি খুবই উঁচু উঁচু হবে এবং সোজা হবে, গাছগুলি অনেক উঁচু উঁচু হবে। যে সমস্ত এলাকায় এভারগ্রিন ফরেস্ট বা চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখতে পাবো সেখানকার গাছগুলো কি হয়? অনেক উঁচু উঁচু প্রকৃতির হয়। সেখানে পাতাগুলো কি হয়? পাতাগুলো অনেক ঢাল ঢাল পাতা, মানে চওড়া চওড়া পাতা হবে। এবং কাঠ অনেক বেশি শক্ত প্রকৃতির। কাঠ কিরকম হয়? কাঠ অনেক বেশি শক্ত প্রকৃতির হয়। আর এছাড়াও কি দেখতে পাবো? এখানে কিন্তু স্তর বিশিষ্ট বা মাল্টি লেয়ার গাছ দেখতে পাবো। মানে একটা এই গাছ একটা, এখানে একটা বড় গাছ হয়ে গেল, তারপর এখানে আবার একটা গাছ হলো, এইখানে একটা গাছ হলো, এইরকম একটা কি দেখতে পাবো আমরা? মাল্টি লেয়ার গাছ দেখতে পাবো। বোঝা গেল? অর্থাৎ বিভিন্ন স্তরের গাছ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্যানোপি লেয়ার। ক্যানোপি লেয়ার মানে কি বলতো? এই যে এখানকার গাছগুলোর পাতা কি বললাম, একদম ঢাল ঢাল পাতা, একদম বড় বড় পাতা হয়। যার ফলে কি হয়? এখানকার যে ভূপ্রকৃতি বলতে পারি বা এখানকার যে মৃত্তিকাতে কিন্তু অতি সহজে সূর্যের আলো পৌঁছাতে পারে না। অর্থাৎ ক্যানোপি কথার অর্থ হচ্ছে একটা ছাতনা, মানে ছাতনার মতো থাকে। মানে গাছগুলোর পাতা এতটাই ঘন যে একটা ছাতার মতো হয়ে থাকে, যার ফলে বৃষ্টিপাত অতি সহজে কিন্তু মৃত্তিকাতে পৌঁছাতে পারে না। এটাকে কি বলা হয়? ক্যানোপি বলা হয়। আর এই সমস্ত উদ্ভিদের নিচে প্রচুর পরিমাণে কি হয়? লতা পাতা যুক্ত গাছ জন্মায়। আর জীব বৈচিত্র্য, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য অত্যন্ত বেশি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের জঙ্গলে সব থেকে জীব বৈচিত্র্য বেশি দেখতে পাবো? সেটা হচ্ছে তোমার ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, মানে চিরহরিৎ অরণ্যে সব থেকে বেশি আমরা কিন্তু জীব বৈচিত্র্য লক্ষ্য করব। অর্থাৎ ভারতে যে সমস্ত বায়োডাইভার্সিটি হটস্পটগুলো রয়েছে বা ইকোলজিক্যাল হটস্পট রয়েছে বেশিরভাগই কিন্তু এই চিরহরিৎ অরণ্যে অবস্থিত, মনে থাকবে। আর এখানকার গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পায়, কারণ এখানকার যে পরিবেশ সেটা কিন্তু গাছেদের জন্য অনুকূল প্রকৃতির। তাহলে ভারতের আমরা চিরহরিৎ অরণ্য কোথায় কোথায় দেখতে পাবো? ভারতের চিরহরিৎ অরণ্য দেখতে পাবো আমরা উত্তর পূর্ব ভারত। যদি আমরা ভারতের ম্যাপটা দেখি, যদি আমরা ভারতের ম্যাপটা এইভাবে দেখি, তাহলে এই যে আমরা এই অঞ্চলটা যেটা রয়েছে, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, মিজোরাম, মেঘালয়, এই সমস্ত এলাকাতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে আমরা কি দেখতে পাবো? যে এভারগ্রিন ফরেস্ট। এছাড়াও ভারতের পশ্চিম ঘাটের পশ্চিম দিকে, যদি আমরা এরকম ভারতের নিচের দিকটা দেখি, এই যে পশ্চিম ঘাটের পশ্চিম দিকটা, অর্থাৎ পশ্চিম ঘাটের পশ্চিম দিকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা কি দেখতে পাবো? এই এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এভারগ্রিন ফরেস্ট লক্ষ্য করা যায়। তাহলে ভারতের এভারগ্রিন ফরেস্ট কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর পূর্ব ভারতে দেখতে পাবো, পশ্চিম ঘাটের পশ্চিম অঞ্চলে দেখতে পাবো, এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাবো। এই যে এভারগ্রিন ফরেস্টের আমরা নাম বারবার দেখছি বা চিরসবুজ উদ্ভিদ, তার কিছু নাম কিন্তু পরীক্ষায় আসে। সে নামগুলো কি কি? রাবার, মহগনি, এবনি, আইরনউড, তাল, বাঁশ, বেত, সিনকোনা, রোজউড। এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তারপর চলো, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট। এটা মানেটা কি? ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট কথাটির অর্থ হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী মানে কি? পর্ণমোচী হচ্ছে যে সমস্ত উদ্ভিদে পাতা ঝরে যায় সেগুলোকে আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ বলবো। তাহলে এর আগে আমরা জানলাম কি, যারা এভারগ্রিন মানে যাদের কখনো পাতা ঝরবে না, যারা সারা জীবন সবুজ হয়ে থাকবে, তারা হচ্ছে এভারগ্রিন। এবার হচ্ছে ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্টটা কি? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। জলবায়ুটা কি হবে? দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকাল। এখানে কি হবে? দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকাল। গ্রীষ্মকালটা কি হবে? শুষ্ক প্রকৃতির। বোঝা গেল? দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকাল এবং তারপর কি হবে? প্রবল বৃষ্টিপাত হবে। বোঝা গেল? অর্থাৎ যেমন আমাদের ভারতবর্ষে দেখবে সবসময় কিন্তু বৃষ্টিপাত হয় না। হয় কি? দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না, তারপরে হঠাৎ 2 মাস বা 1 মাস প্রচুর বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে কি? ট্রপিক্যাল। বোঝা গেল? কিন্তু যদি আমরা দেখি যে
অ্যামাজনের জঙ্গলে যদি যাই দেখতে পাবো যে প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বা আমরা ওয়েস্টার্ন ঘাটে যদি যাই তাহলে দেখতে পাবো প্রায় প্রতিদিন কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটছে। তাই দেখতে পাচ্ছি যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের যেখানে জলবায়ু সেখানকার কি কি বৈশিষ্ট্য পাচ্ছি, দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকাল এবং তারপরে প্রবল বর্ষাকাল। অর্থাৎ বর্ষাকাল এবং গ্রীষ্মকাল ঋতুর স্পষ্ট বিভাজন আমরা এখানে দেখতে পাবো, যে এই ঋতুটাকে আমরা বর্ষাকাল বলবো আর এই ঋতুটাকে আমরা শুষ্ক ঋতু বলবো, অর্থাৎ বৃষ্টিপাত হয় না এমন একটা ঋতু বলবো। কিন্তু যেখানে এভারগ্রিন ফরেস্ট জন্মায় সেক্ষেত্রে আমরা বলতে পারবো না, কারণ প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হয়। মনে থাকবে? এবার আমরা দেখব এই পর্ণমোচী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যাবে, অর্থাৎ যখন বৃষ্টিপাত হবে না তখন গাছের পাতা ঝরে যাবে। বর্ষা এলে আবার নতুন পাতা গজাবে। পাতা ঝরার প্রধান কারণ হচ্ছে জল সংরক্ষণ এবং বাষ্পীভবন কমানো, যাতে গাছেরা পাতা ঝরিয়ে তাদের বাষ্পীভবনকে কমিয়ে দিতে পারে বা তাদের শরীরের মধ্যে জলকে সংরক্ষণ করতে পারে। অন্যান্য নাম, এই যে আমরা এতক্ষণ ধরে বলছি যে ডেসিডিয়াস ফরেস্ট বা পর্ণমোচী উদ্ভিদ, এই পর্ণমোচী উদ্ভিদের একটি অন্যরকম নাম রয়েছে ভারতবর্ষে, সেটাকে কি বলা হয়? মৌসুমী অরণ্য বা মনসুন ফরেস্টও বলা হয়। তাহলে কোন ফরেস্টকে মনসুন ফরেস্ট বলা হয়? যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আনসার হবে কি? মৌসুমী অরণ্য। এই মৌসুমী অরণ্যকে কি বলা হয়? মনসুন ফরেস্ট বলা হয়। আর এই ফরেস্টকে কি বলা হয়? মেডিটেরিয়ান ফরেস্ট বলা হয়। কি বলা হয়? মেডিটেরিয়ান ফরেস্ট বলা হয়। এটাকে মেডিটেরিয়ান ফরেস্টের ঠিক বিপরীত কেন বলা হয়? তাহলে এটাকে মেডিটেরিয়ান ফরেস্টের ঠিক বিপরীত বলা হয় কেন? দেখো, আমাদের ভারতে যে সমস্ত ডিসিডিয়াস ফরেস্ট বা পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় সেগুলো কি হয় বলতো? সেগুলো হচ্ছে গ্রীষ্মকালে কি, গ্রীষ্মকালে পাতা থাকে, বর্ষাকালে নতুন পাতা জন্মায়, আর শীতকালে গিয়ে পাতা কিন্তু তাদের ঝরে যায়। অর্থাৎ শীতকালে এই সমস্ত গাছের পাতা কিন্তু ঝরে যাবে শুষ্ক ঋতুতে। কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে কি হয়? গ্রীষ্মকালটা শুষ্ক হয়, গ্রীষ্মকালটা শুষ্ক হয় আর শীতকালটা আর্দ্র হয়। বোঝা গেল? তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালটা শুষ্ক হবে আর শীতকালটা আর্দ্র প্রকৃতির হবে। যার ফলে কি হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত পর্ণমোচী উদ্ভিদগুলো থাকে তারা কিন্তু গ্রীষ্মকালে পাতা ঝরিয়ে দেয়। মনে থাকবে? গ্রীষ্মকালে পাতা ঝরিয়ে দেয়, কিন্তু আমাদের ভারতবর্ষে শীতকালে পাতা ঝরিয়ে দেয়। তার জন্য এটাকে কি বলা হয়? বিপরীত বলা হয়। এটি ভারতের সব থেকে বেশি বিস্তৃত বনাঞ্চল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের সব থেকে বেশি কোন ধরনের বনভূমি দেখা যায়, ভারতের সব থেকে কোন ধরনের বনভূমি বেশি দেখা যায়, সেটা হবে কি? যে পর্ণমোচী উদ্ভিদ। ভারতের সব থেকে বেশি দেখা যায় পর্ণমোচী উদ্ভিদ। ভারতের বেশিরভাগ রাজ্যে কিন্তু এই সমস্ত উদ্ভিদ আমরা দেখতে পাবো। ভারতের সব থেকে অর্থকারী, ভালো করে মনে রাখবে, ভারতের অর্থকারী বনভূমি কোনটি? ভারতের সব থেকে অর্থকারী বনভূমি হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। বোঝা গেল? ভারতের সব থেকে অর্থকারী বনভূমি হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। আর পৃথিবীর সব থেকে অর্থকারী বনভূমির নাম হচ্ছে সরলবর্গীয় বনভূমি। এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর ক্ষেত্রে হবে সরলবর্গীয় আর ভারতের ক্ষেত্রে হবে পর্ণমোচী। প্রধান প্রধান গাছগুলি কি কি? যেমন হচ্ছে সেগুন, শাল, চন্দন, মহুয়া, নিম, এগুলো। পরীক্ষা কিন্তু এই অপশনগুলো থেকে পরীক্ষায় উদাহরণগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চলো নেক্সট দেখো, এই যে ক্রান্তীয় পর্ণমোচীর কথা আমরা এতক্ষণ পড়লাম, এই ক্রান্তীয় পর্ণমোচীকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কি আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী, আর একটাকে বলা হয় শুষ্ক ক্রান্তীয় পর্ণমোচী। মনে থাকবে? একটা হচ্ছে কি মানে ক্রান্তীয় পর্ণমোচী, আর একটা হচ্ছে কি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। এবার দেখো, আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য পাত আমরা দেখতে পাবো। বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখতে পাবো এখানে বৃষ্টিপাত থাকছে 100 থেকে 200, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে তোমার যেখানে এভারগ্রিন ফরেস্ট সেখানে 200 বা তার বেশি থাকতে হবে, আর এক্ষেত্রে 100 থেকে 200 থাকতে হবে। এটার একটা অন্য নাম রয়েছে, সেটাকে বলা হয় কি? ক্রান্তীয় আর্দ্র মৌসুমী অরণ্য বলা হয়। তাহলে ভারতের এই বনভূমিকে কি বলা হয়? ক্রান্তীয় আর্দ্র মৌসুমী অরণ্য বলা হয়। মনে থাকবে? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের বনভূমি কি প্রকৃতির, তাহলে আনসার হবে কি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, বা তোমরা অন্যভাবে বলতে পারো ক্রান্তীয় আর্দ্র মৌসুমী অরণ্য। এটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে দেখতে পাওয়া যায়, কারণ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আমরা কি দেখতে পাবো? এভারগ্রিন দেখতে পাবো। আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে দেখতে পাবো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। এছাড়াও হিমালয়ের তরাই অঞ্চল,
অর্থাৎ হিমালয় পর্বতের পাদদেশে আমরা এই বনভূমি দেখতে পাবো। বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই সমস্ত এলাকায় আমরা এই ধরনের বনভূমি দেখতে পাবো। আর এই ধরনের বনভূমি ভারতের সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে ভারতের সব থেকে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কি আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বনভূমি যেটি রয়েছে সেটি। উদাহরণ হিসাবে শাল, সেগুন, চন্দন, তুত, মহুয়া, আমলকি, শিসম এগুলি। আর নেক্সট দেখো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেন্টিমিটার। কত? 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত থাকতে হবে। এখানে কোন কোন জায়গা? যেমন হচ্ছে পূর্ব রাজস্থান, রাজস্থানের পূর্ব দিক, উত্তর গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম ঘাটের বৃষ্টির ছায় অঞ্চল, এই সমস্ত এলাকাতে আমরা ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট দেখতে পাবো। প্রধান গাছগুলি কি কি? মহুয়া, বাবুল, পলাশ, তেন্দু, খয়ের, কুল, বট, অশ্বত্থ এগুলো নামগুলো একটু মনে রাখতে হবে। তারপরে চলে আসি ডেজার্ট বা মরুভূমির যে কাঁটাযুক্ত গাছ। দেখো তাহলে ডিজার্ট বা থর্ন ফরেস্টগুলো আমরা কি কি বৈশিষ্ট্য পাবো? এখানকার জলবায়ু কি হবে? জলবায়ু অত্যন্ত কম বৃষ্টিপাতযুক্ত, মানে যেখানে আমরা মরুভূমি বা কাঁটাযুক্ত বনাঞ্চল দেখতে পাবো সেখানে কি হবে? বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হবে। এবং দীর্ঘ শুষ্ক এবং উষ্ণ জলবায়ু, এক্ষেত্রে কি হবে? যে দীর্ঘদিন শুষ্ক প্রকৃতির হবে, শুষ্ক, খুবই দীর্ঘদিন শুষ্ক প্রকৃতির এবং উষ্ণ জলবায়ু আমরা দেখতে পাবো। নেক্সট দেখো বৃষ্টিপাতের পরিমাণ কি হবে? 50-এর নিচে। তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কত? 50-এর নিচে। আমরা দেখতে পেলাম 200 বা তার বেশি হলে কি হবে? ইভারগ্রিন, তাই না? ইভারগ্রিন। তাহলে এখানে আমরা কি পেলাম? ইভারগ্রিন পেলাম। তারপরে আমরা কি পেলাম? 100 থেকে 200 যদি পাই তাহলে আমরা কি পাবো? ট্রপিক্যাল ময়েস্ট, MOIST, ময়েস্ট, ট্রপিক্যাল ময়েস্ট পাবো। আবার আমরা দেখতে পেলাম কি যে 50 থেকে যদি আমরা 100 পর্যন্ত যাই সেক্ষেত্রে আমরা কি পাবো? ড্রাই ড্রাই ডেসিডিয়াস। আবার যদি আমরা 50-এর নিচে, অর্থাৎ 50-এর নিচে যদি দেখতে পাই তাহলে আমরা কি পাবো বলতো? সেক্ষেত্রে আমরা পাবো মরুভূমি, অর্থাৎ মরুভূমিযুক্ত অঞ্চল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মরুভূমি ও কাঁটাযুক্ত অরণ্য কি হবে আমাদের? 50 বা 50-এর নিচে। যেমন হচ্ছে কি পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান কিন্তু হবে না। পূর্ব রাজস্থানে কি দেখতে পাবো বলতো? যদি আমরা ভারতের ম্যাপ যদি এটা দেখতে পাই, ধরো এটা হচ্ছে ভারতের ম্যাপ, ঠিক আছে? এইখানে রয়েছে কি? এখানে রয়েছে রাজস্থান। রাজস্থানের এই পূর্ব দিকটা, রাজস্থানের পূর্ব দিকটা কি রয়েছে? ডেসিডিয়াস ফরেস্ট মানে পর্ণমোচী। আর এই পশ্চিম দিকটা, এই ওয়েস্টে কি পাবো আমরা? একদম মরুভূমি এলাকা। তাহলে কি পাচ্ছি? পশ্চিম রাজস্থান। পশ্চিম রাজস্থানে আমরা কি পাচ্ছি? পশ্চিম রাজস্থানে আমরা পাচ্ছি মরুভূমি অঞ্চল। এছাড়াও উত্তরে গুজরাটের উত্তর দিক, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলো? এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা তো গুজরাট। তাহলে এই গুজরাটের উত্তর দিকটা, উত্তর দিকটা কিসের সঙ্গে যুক্ত? অবশ্যই মরুভূমির সঙ্গে যুক্ত, তাই উত্তর গুজরাট। এছাড়া পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায় অঞ্চলে আমরা কিন্তু এই ধরনের মরুভূমি যুক্ত উদ্ভিদ দেখতে পাবো। এই উদ্ভিদগুলো কি? এই উদ্ভিদগুলোকে বলা হয় কি? জেরোফাইট উদ্ভিদ, মানে হচ্ছে শুষ্কতা সহনশীল উদ্ভিদ বলা হয়। তাহলে মরু অঞ্চলের উদ্ভিদের নাম কি? মরু অঞ্চলের উদ্ভিদকে আমরা কি বলি সাধারণত? জেরোফাইট উদ্ভিদ বলা হয় বা ক্যাকটাস উদ্ভিদ বলা হয়। মনে রাখতে হবে কি? ক্যাকটাস। এখানকার বৈশিষ্ট্য কি? এদের যে পাতা, এই সমস্ত উদ্ভিদের পাতাগুলো কিন্তু কাটা বা থনে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। কারণটা কি? যাতে তারা বাষ্পীভবন না করতে পারে, মানে ট্রান্সপিরেশন কমে যায়। অর্থাৎ উদ্ভিদের জল যাতে তাদের শরীর থেকে না বের হয়ে যায় সেই জন্য পাতাগুলো তারা কি করে? কাটাতে রূপান্তর করে ফেলে। আর এখানকার গাছগুলোর যে শেকড়, এই যে একটা ধরো গাছ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি হয়েছে? এখানে একটা গাছ হয়েছে, ঠিক আছে? একটা এখানে গাছ হয়েছে। এই গাছটির কি শেকড় কিন্তু অনেক দূর মাটির নিচে চলে যায়। কেন বলো তো? কারণটা হচ্ছে মাটির অনেক তলায় কিন্তু জল থাকে, যার ফলে সেই জলটাকে সংগ্রহ করার জন্য এই যে ক্যাকটাস জাতীয় গাছের মূলগুলো অনেক লম্বা এবং গভীরে পৌঁছিয়ে যায়। আর এখানকার উদ্ভিদগুলো অনেকটা ঝোপঝাড় প্রকৃতির হয়, কারণ জলের পরিমাণ কম সেই জন্য তারা ঝোপঝাড় প্রকৃতির হয়ে থাকে। আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই সমস্ত গাছগুলোর যে কাণ্ড রয়েছে বা সবুজ পাতা বা কাঁটা রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই কিউটিকাল যুক্ত থাকে। কিউটিকাল কি? কিউটিকাল হচ্ছে একটি মমের স্তর। কিউটিকাল কি? কিউটিকাল হচ্ছে এক ধরনের মমের স্তর। এই মমের স্তরের কাজ কি? মমের স্তরের কাজ হচ্ছে যাতে বাষ্পমোচনের হারটা কমে যায়।
বা ট্রান্সপিরেশনের পরিমাণটা কমে যায়, অর্থাৎ উদ্ভিদের দেহ থেকে জল যাতে বের না হতে পারে সেই জন্য এই উদ্ভিদের কাণ্ডে বা সবুজ অংশে প্রচুর পরিমাণে কিউটিকল থাকে। এখানকার প্রধান প্রধান গাছগুলি কি কি? বাবুল, খেজুর, তাল, ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদি হয়ে থাকে। চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কোস্টাল টাইড ফরেস্ট। এবার কোস্টাল টাইড ফরেস্টটা কি? এই বা ম্যানগ্রোভ ফরেস্ট, এই কোস্টাল টাইড বা ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে কি উপকূলীয় বা জোয়ার ভাটা অরণ্য। ঠিক আছে, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে একটু দেখে নিই। এগুলো অবস্থান কোথায়? এটা সাধারণত আমরা সমুদ্রের যে উপকূল রয়েছে সেই সমুদ্রের উপকূল অঞ্চলে দেখতে পাবো, বা নদীর যে বদ্বীপ অঞ্চল রয়েছে সেখানে দেখতে পাবো। অর্থাৎ লবণাক্ত জল বা কাদামাটি যুক্ত অঞ্চলে আমরা এই ধরনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। এই অরণ্যের প্রকৃতি কেমন? এই অরণ্যের প্রকৃতি হচ্ছে চিরহরিত অরণ্য। এটা কিরকম? এটার অরণ্যটা হচ্ছে চিরহরিত। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে ম্যানগ্রোভ অরণ্য পেলাম, ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এক ধরনের চিরহরিত। ঠিক আছে, বা ট্রপিক্যাল যে রেন ফরেস্ট, এর আগে যেটা আমরা পড়লাম যে ট্রপিক্যাল বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সেটাও কিন্তু একটি চিরহরিত অরণ্য। তার সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখলাম যে আমাদের ভারতে যে সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদগুলো রয়েছে সেগুলোও কিন্তু চিরহরিত অরণ্য। তবে এই গাছগুলির উচ্চতা কিন্তু তুলনামূলকভাবে কম। আমরা এর আগে দেখলাম যে ট্রপিক্যাল যে রেন ফরেস্ট ছিল সেখানকার গাছগুলোর উচ্চতা অনেক বেশি বেশি ছিল, কিন্তু এই যে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো সেখানকার গাছগুলো এভারগ্রিন বা চিরহরিৎ ঠিকই, কিন্তু গাছের উচ্চতাটা অনেক কম। কেন বলো তো? কারণ এখানকার মাটি কি সবসময় নরম প্রকৃতির হয়। যদি অনেক বড় বড় গাছ হয় তাহলে কি হবে? ঝড়ে গাছগুলো সব উল্টে ফেলে দেবে। সেই জন্য এখানকার গাছগুলো ছোট ছোট হয়। এই গাছগুলি মাটির সঙ্গে শক্তভাবে নিজেকে ধরে রাখার জন্য এক ধরনের মূল দেখতে পাওয়া যায়, সেই মূলটাকে আমরা বলবো কি ঠেস মূল। তাহলে ঠেস মূল সাধারণত দেখতে পাই আমরা কোন গাছে? কেয়া গাছে। তাহলে মাথায় রাখবে ঠেস মূল আমরা দেখতে পাই কোন গাছে? কেয়া গাছে ঠেস মূল আমরা দেখতে পাবো। এছাড়াও এই ধরনের উদ্ভিদের আর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো যে এই ধরনের উদ্ভিদের মূলগুলো সাধারণত কি হয়? শ্বাসমূল দেখা যায়। কি দেখা যায়? শ্বাসমূল। শ্বাসমূলকে ইংরেজিতে কি বলা হয়? নিউ মেটাফোর্স বলা হয়। কেন বলো তো? কারণ এখানকার উদ্ভিদগুলো সাধারণত লবণাক্ত মাটিতে জন্মায়। আর এই লবণাক্ত মাটি হওয়ার কারণে এই সমস্ত এলাকাতে অক্সিজেনের পরিমাণটা খুবই কম থাকে, যার ফলে উদ্ভিদেরা অক্সিজেন নেওয়ার জন্য মাটির ওপরে কিন্তু তাদের মূলগুলো চলে আসে। এগুলোকে কি বলা হয়? শ্বাসমূল বলা হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? মানে অঙ্কুরোদ্গম মানে কি জার্মিনেশন প্রক্রিয়া। এই জার্মিনেশন প্রক্রিয়াটা কি হয়? আমরা জানি কোনো একটা বীজ মাটিতে পড়ে এবং জল, বায়ু, আর্দ্রতা এগুলোর সংস্পর্শে এসে কিন্তু সেই উদ্ভিদের বীজটা অঙ্কুরিত হয়। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে সে সমস্ত গাছের ফলগুলো তাদের গাছে থাকতেই কিন্তু তাদের বীজগুলো মানে কি হয়, মানে মূল জড় বের হয়ে যায়, মানে শেকড় বের হয়ে যায়। তারপরে জাস্ট গাছগুলো বা গাছের বীজগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু মাটির সঙ্গে কামড়িয়ে লেগে যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি ভিভিপোরাস জার্মিনেশন। ভিভিপোরাস জার্মিনেশন কথার অর্থ হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয়। বুঝতে থাকলো? অর্থাৎ গাছে থাকতেই থাকতেই তাদের কি হয়? অঙ্কুরোদ্গম হয়ে যায়। এছাড়া এই সমস্ত গাছগুলির প্রচুর পরিমাণে লবণ সহ্য করতে পারে বলে এই গাছগুলিকে কি বলা হয়? হ্যালোফাইটস বলা হয়। কি বলা হয়? হ্যালোফাইটস বলা হয়। এই গাছগুলোকে কি বলা হয়? হ্যালোফাইটস বলা হয়। তাহলে এই ধরনের গাছ আমরা কোথায় দেখতে পাবো? গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ যেটাকে আমরা বলবো সুন্দরবন, এছাড়া উড়িষ্যার মহানদী কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নদীর বদ্বীপ, পূর্ব পশ্চিম উপকূলের কিছু অংশে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু আমরা এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। এখানকার প্রধান প্রধান গাছগুলি কি কি রয়েছে? সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, কেওড়া ইত্যাদি। ওকে, চলো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি হিমালয়ান টেম্পারেট বা অ্যালপাইন ফরেস্ট। এই তিন ধরনের যে গাছের নাম আমরা পেলাম, হিমালয়ান, টেম্পারেট এবং অ্যালপাইন, এই তিন ধরনের গাছকে আমরা কি বলবো একসঙ্গে? কনিফেরাস। কনিফেরাস কথার অর্থ হচ্ছে সরল বর্গীয় উদ্ভিদ। কি বললাম? সরল বর্গীয় উদ্ভিদ বলবো, মনে থাকবে। তাহলে এই তিন ধরনের উদ্ভিদকে আমরা কি বলবো? সরল বর্গীয় উদ্ভিদ বলবো। অবস্থান দেখো,
প্রধানত হিমালয়ের পার্বত্য অঞ্চল ও উচ্চভূমিতে বিস্তৃত। তাহলে এই যে হিমালয়ান যে উদ্ভিদগুলো বা এই উদ্ভিদগুলো আমরা হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখতে পাবো। শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আমরা দেখতে পাই। গাছের প্রকৃতি, অধিকাংশ গাছই কিন্তু এখানে কি হবে, কনিফেরাস। কনিফেরাস মানে কি বলতো, এই যে শঙ্কুবৃক্ষ বা এটাকে অন্যভাবে আমরা বলতে পারি কি বলতো, সরলবর্গীয়। কি বলা হয়? সরলবর্গীয়। সরলবর্গীয় বৃক্ষ। তাহলে এটাকে আমরা কি বলবো? সরলবর্গীয় বৃক্ষ বলবো। আর এই গাছগুলি কি হয়, ইভারগ্রিন প্রকৃতির হয়, মানে চিরসবুজ। তাহলে ভারতে কয় ধরনের আমরা ইভারগ্রিন মানে চিরসবুজ দেখতে পেলাম? ভারতে আমরা 3 ধরনের বৃক্ষ দেখতে পেলাম যেগুলো কিন্তু ইভারগ্রিন। কি কি? একটা হচ্ছে কি রেন ফরেস্ট। একটাকে কি বলবো আমরা? একটাকে বলবো আমরা রেন ফরেস্ট। 2 নাম্বারকে আমরা কি বলবো? ম্যানগ্রোভ। 2 নাম্বার হচ্ছে কি ম্যানগ্রোভ। ঠিক আছে? 3 নাম্বারকে আমরা কি বলবো? কনিফেরাস। কি বললাম আমরা? কনিফেরাস। তাহলে ভারতে আমরা 3 ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি রেন ফরেস্ট, যেটা হচ্ছে চিরসবুজ, ম্যানগ্রোভ চিরসবুজ, আর এছাড়াও রয়েছে কি কনিফেরাস, যেটাকে আমরা বলি সরলবর্গীয়, সেটাও কিন্তু চিরসবুজ উদ্ভিদ। এই গাছগুলির বৈশিষ্ট্য কি হবে? এই গাছগুলি দেখতে হচ্ছে শঙ্কু আকৃতির, অর্থাৎ এইরকম হয়ে থাকে। গাছগুলি কিরকম হয়ে থাকে? এইরকম আকৃতির গাছগুলো। ঠিক আছে? গাছগুলি হয়ে থাকে এরকম আকৃতির গাছগুলো। বুঝতে পারছি? গাছগুলি হয় এরকম আকৃতির গাছগুলো হয়ে থাকে। আর এই গাছগুলির পাতা হচ্ছে সূচের মতো, মানে গাছগুলির পাতা হচ্ছে কি নিডল শেপ লিপ বলা হয়। এটাকে কি বলা হয়? নিডল শেপ লিপ বলা হয়। মানে গাছের পাতাগুলো সূচের মতো হয়ে থাকে। কেন বলো তো? কারণ এখানে প্রচুর পরিমাণে কি হয়, বরফ জমে, মানে বরফ পড়ে। যদি গাছের পাতাগুলো এরকম চওড়া চওড়া হয়ে থাকে, তাহলে কি হবে, গাছের পাতাতে কিন্তু বরফ জমে যাবে, যার ফলে গাছের পাতা ভারী হয়ে যাবে এবং গাছের পাতাগুলো ভেঙে যাবে। যার এখানে কি হয়, গাছের পাতাগুলো এরকম কি হয়, এরকম ছুচালো, এরকম ছুচালো ছুচালো হয়, এরকম ছুচালো ছুচালো, যার ফলে কি হয়, এখানে কিন্তু কোন রকম বরফ জমতে পারে না। মনে থাকবে। আর এই কাঠগুলো কি হবে, কাঠগুলো কিন্তু অনেক নরম প্রকৃতির গাছ, খুবই নরম প্রকৃতির গাছ হচ্ছে এই কাঠগুলি। বিশ্বের সব থেকে অর্থপূর্ণ বাণিজ্যিক অরণ্য বলা হয়। তাহলে সব থেকে বিশ্বের, আমাদের পৃথিবীর সব থেকে বাণিজ্যিক অরণ্য কোনটি? সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। আর ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, ট্রপিক্যাল ময়েস্ট, মানে ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট, মানে যেটাকে আমরা বলি কি বলতো, যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে? ডেসিডিয়াস উদ্ভিদ, মানে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। আর এই সমস্ত গাছগুলি কি কি কাজে লাগে? যেমন কাগজ তৈরি, আসবাবপত্র তৈরি, ঘর নির্মাণ, দেশলাই শিল্প ইত্যাদি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের পরীক্ষা আসে এই প্রশ্নটা অনেকবারই, যে নীলগিরি, আন্নামালাই এবং পালনি পাহাড়ে যে নাতিশীতোষ্ণ অরণ্য রয়েছে সেগুলোকে কি বলা হয়? শোলা বলা হয়। কি বলা হয়? শোলা। অর্থাৎ নীলগিরি অঞ্চলে যে বনভূমি দেখতে পাবো, নীলগিরি অঞ্চলে বনভূমিকে আমরা কি বলবো? শোলা বনভূমি বলবো। মনে থাকে জানো। নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হিমালয়ান ভেজিটেশন। হিমালয়ান মানে কি? হিমালয়ান পার্বত্য অঞ্চল যে সমস্ত বনভূমি আমরা দেখতে পাবো। উচ্চতা অনুযায়ী আমরা ভাগ করব। মনে রাখতে হবে উচ্চতা। ট্রপিক্যাল ডেসিডিয়াস ভেজিটেশন সাধারণত 1000 মিটারের নিচে। 1000 মিটারের নিচে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাই, অর্থাৎ হিমালয়ের পাদদেশে 1000 মিটারের নিচে যে সমস্ত বনভূমি আমরা দেখতে পাই, সেটাকে আমরা কি বলবো? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ বলবো। তারপরে 1000 থেকে 1500 মিটার, সেখানে আমরা কি বলবো? ট্রপিক্যাল রেন ফরেস্ট বলবো। মনে থাকবে, অর্থাৎ চিরসবুজ উদ্ভিদ বলবো। তারপর চলে আসো 1500 থেকে 2500 মিটার, এটাকে আমরা কি বলবো? পাইন ভেজিটেশন, মানে পাইন উদ্ভিদ। এখানে প্রধান গাছ হচ্ছে পাইন গাছ বা ইউক্যালিপটাস গাছ। তারপর চলে আসো 2500 থেকে 3500 মিটার, এটাকে বলবো কি আমরা? সরলবর্গীয়, যেমন ওক, ম্যাপল, স্প্রুস, সিলভার ফার ইত্যাদি। নেক্সট চলে আসি 4500 মিটার বা তার উপরে, আমরা দেখতে পাবো অ্যালপাইন উদ্ভিদ। এখানে অ্যালপাইন উদ্ভিদ কোনগুলো? যেমন হচ্ছে জুনিপার, রোডেনড্রন ইত্যাদি। এগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। এখানে দেখো আমি কিন্তু একদম টু দি পয়েন্ট উল্লেখ করে দিয়েছি। এছাড়াও আরো অন্যভাবেও কিন্তু তোমাদের পরীক্ষা আসে, সেগুলো উল্লেখ করা আছে। যে মাউন্টেন ফরেস্টের উচ্চতা কত? মাউন্টেন ফরেস্ট হচ্ছে 600 থেকে 1500 মিটার, যেমন সিলভার ফার, ব্লু পাইন, এগুলোকে বলা হয়। তারপর দেখো টেম্পারেট ফরেস্ট, যেটা 1500 থেকে 300 মিটারের মধ্যে রয়েছে, দেবদারু, সিডার বলা হয় টেম্পারেট ফরেস্ট। অ্যালপাইন ফরেস্ট হচ্ছে 3000 থেকে 400 মিটার, এটাকে আমরা কি বলবো? অ্যালপাইন ফরেস্ট বলবো। মনে থাকবে, যেমন হচ্ছে রোডেনডেন। এই যে উচ্চতাগুলো ভালো করে মনে রাখতে হবে এবং কোন উদ্ভিদের উদাহরণ সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
চলে আসি ভারতের ম্যানগ্রোভ অরণ্য। ভারতের ম্যানগ্রোভ অরণ্য সাধারণত আমরা উপকূল অঞ্চলে দেখতে পাবো, এগুলোকে বলা হয় কি হ্যালোফাইটস উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা জানি ভারতের যে উপকূল অঞ্চল, ভারতের উপকূল অঞ্চলটা কি নটি স্টেট রয়েছে, কটি রয়েছে নটি। পশ্চিম দিকে রয়েছে 5টি আর পূর্ব দিকে রয়েছে 4টি। তাহলে এই 4টি এবং 5টি এই সমস্ত অঞ্চলে কি কি অরণ্য দেখতে পাবো। পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি সুন্দরবন। তাহলে সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য, যেটা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে গঠিত হয়েছে। আর এটা হচ্ছে কি সারা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তারপর চলেছে উড়িষ্যা, মহানদী নদীর বদ্বীপে ভিতরকণিকা, নাম হচ্ছে কি ভিতরকণিকা। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপ, তৈরি হচ্ছে কি করিঙ্গা। করিঙ্গা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে করিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, করিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপে। তারপর চলে আসি তামিলনাড়ু, তামিলনাড়ুর হচ্ছে পিচারভরম, তারপরে মথুপেট, ক্যালিমিয়ার বিন্দু। তামিলনাড়ু হচ্ছে পিচারভরম, মথুপেট, ক্যালিমিয়ার বিন্দু, মনে রাখবে। নেক্সট চলে আসি পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্য। পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্য কোনগুলো, ভারতের পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্যগুলির তালিকা, যেমন হচ্ছে কি গুজরাট, গুজরাটের কচ্ছ উপসাগর। গুজরাটে কি রয়েছে, প্রথমে আছে গুজরাটের কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, গুনরি, এগুলো হচ্ছে গুজরাটের ম্যানগ্রোভ অরণ্যের নাম। গোয়ার ম্যানগ্রোভ অরণ্যের নাম হচ্ছে গোয়া। কর্ণাটকের নাম হচ্ছে শালিগ্রামা ম্যানগ্রোভ অরণ্য, কুন্দাপুর ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও রয়েছে সরবতী ম্যানগ্রোভ অরণ্য। মহারাষ্ট্রে রয়েছে আচরা, রত্নাগিরি। কেরালার রয়েছে ভেম্বানদ, এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও রয়েছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এটা হচ্ছে কি আমাদের ইউনিয়ন টেরিটরি, মনে থাকবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভারতের যে ফরেস্ট রিপোর্ট, যে 2023 সালে যে ফরেস্ট রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেই ফরেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার করে কিন্তু পড়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এগুলো একবার পড়লে কিন্তু কোনোদিনও মনে থাকবে না, বারবার করে পড়তে হবে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো।